আমার ব্যানারে হেডিং এ যে সকল সমস্যার কথা বলা আছে এগুলা কিন্তু শুধু একজনে আরেকজনের দিকে আঙ্গুল দেখাই দিলে কিন্তু সমাধান হবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ আমি প্রথমে আপনাদেরকে একটু ভূমিকা দিয়েছি। এখন অনেকে বলেন যে স্যার মাদক এটা করে সেটা করে, মাদক ব্যবসায়ী জামিন পাইয়া যায়, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদেরকে ধরতে পারে না। আপনাকে একটা বিষয় জানতে হবে, মাদকের নিয়মটা হচ্ছে যে মাদকটা আপনার দখলে থাকতে হবে, আপনার পকেটে হাতে থাকতে হবে। আদারওয়াইজ ফোনে ফোনে ব্যবসা করে দিলেন, আকার ইঙ্গিতে ইশারা দিয়ে দিলেন, অথচ সবাই জানে আপনার মাদক ব্যবসায়ী করে, কিন্তু আমি আপনাকে ধরবো কিভাবে? মেইন জিনিসটা হলো আপনার দখলে থাকতে হবে এই মাদকটা। এই জন্যই তো বলি যে যখন আপনারা দেখবেন যে কোনো বাড়িতে অথবা কোনো দোকানে অথবা কোনো পাড়ায় অথবা কোনো সিন্ডিকেট যখন গাঁজা, ফেন্সিডিল অথবা বিভিন্ন মাদক যখন ক্যারি করবে, মানে তার সাথে থাকবে, তখন যদি আপনারা পুলিশকে ইনফর্ম করতে পারেন তাহলে কিন্তু পুলিশ ধরতে পারবে। অন্যথায় আমি জানি যে এখানে অনেকে থাকতে পারে, কিন্তু আপনাকে ধরার আমার উপায় নাই, কারণ আপনার কাছে জিনিসটা পাইতে হবে তো। কথা ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো যে ধরেন মামলা মোকদ্দমা বিচারে সাক্ষী একটা ফ্যাক্টর। আপনি মনে করেন এই যে জোরালো গলায় ফাটাইয়া কথা বলে দিলেন, আপনারা যদি আমি মাদক মামলায় সাক্ষী দেই, আপনি পুলিশের কাছে বলে আসেন ভাই আমার নাম লাগাইতে দেন, আমি ঝামেলার মধ্যে নাই, এগুলো আবার, তাহলে সে তো ওই আসামি পক্ষের আইনজীবী তো কোর্টে দাঁড়ায় পড়বে যে স্যার সাক্ষী কই, যে দেখছে সে লোকটাকে আপনার সামনে এসে বলতে বলে যে হ্যাঁ আমি দেখছি সে গাঁজা নিয়ে ঘুরতেছে। সাক্ষীর অভাবে দুর্বল হয়ে যায়। আপনারা নিজে বুকে হাত দিয়ে বলেন তো কয়টা ঘটনার সাক্ষী হতে চান? সবাই তাদের দিকলে ফেলে জানবে আমার কাজ আছে আমি যাই একটু। হ্যাঁ, তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে? আপনারা একটা রাজ সাক্ষী নামে একটা শব্দ শুনছেন। অন্য ৮-১০টা সাক্ষী আর রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য আছে। কারণ রাজ সাক্ষী হলো সে ঘটনায় নিজেকে জড়াইয়া যখন সাক্ষীটা দেয়, কারণ সেও যখন শাস্তিতে ঢুকতেছে তখন সেটা মানে তখন বিচারকের কাছে অথেন্টিক মনে হয়। তদ্রুপ যে কোনো একটা কাজে যদি আপনি নিজে আগে না জড়া, ধরেন সমাজে একটা জিনিস প্রতিকার করতে চান, আগে নিজে এক পা আগায় আসতে হবে যে স্যার আমি আগাইছি, এখন আমাকে সহযোগিতা করেন, তখন তো আপনার সহযোগিতা আমাদের পক্ষে দ্রুত সমাধান করা সম্ভব। আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব এবং সর্বোপরি আজকের এই প্রোগ্রামে স্যার উপস্থিত থাকতে পেরেছেন, এই জন্য আমরা আনন্দিত এবং স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে স্যারকে যদি আমরা আরও বেশি পাই তাহলে আমার মনে হয় যে আপনারা আপনাদের মনের কথাগুলো আরও বেশি বলতে পারবেন এবং অনেক সমস্যার সমাধান হয়ে আসবে। এই জন্য স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জাস্ট শুধু একটা কথাই বলবো, আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে সবাই কথা বলেছি এবং সব কথা গুলোকে স্যার সুন্দরভাবে অ্যাড্রেস করে কথা বলেছেন, কিন্তু আমাদের একটা জায়গায় অনেক ঘাটতি। আপনারা একটু চিন্তা করে দেখবেন, আজ থেকে যদি আপনি 50 বছর আগের কথা চিন্তা করেন, 100 বছর আগের কথা চিন্তা করেন, হ্যাঁ, তখন মানুষের ভিতরে যে একজন আরেকজনের সাথে যে কানেক্টিভিটি যে জিনিসটা ছিল, এই জায়গাগুলো মানুষের এখন অনেক কমে গেছে। যে আমার প্রত্যেকে হয়ে গেছি ইন্ডিভিজুয়ালিস্টিক, যেটাকে বলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যে বিশ্বাসী হয়ে গেছি, অর্থাৎ আমরা সবাই শুধু নিজের ভালোটাই চাই। একসময় চিন্তা করে দেখবেন যে 69-এর যে গণ অভ্যুত্থান, সেখানে ওই যে একজন মানুষ পুলিশের গুলি খেয়েছে, সেখানে তুমুল আন্দোলনে সারা দেশ উত্তপ্ত হয়ে গেছে। আমরা কি আসাদের ষাট কবিতা জানি না? আসাদের ষাট, মতিউর ইনস্টিটিউট, হ্যাঁ, এই যে 2-1 মানুষ মারা গেছে, তাদেরকে নিয়ে কত কিছু হয়ে গেছে। কিন্তু এখন আমাদের কোথাও কিছু হলে আমরা সবার আগে চিন্তা করি যে ওর হয়েছে, আমার তো কিছু হচ্ছে না।
এই যে এইটা চিন্তা করতে করতে একদিন যে আমরা সবাই ভুলে গেছি যে নগর পুড়লে দেবালয় এড়ায় না। তাই এখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সাথে এই ভারতচন্দ্র আইগোনাগারের এই কথাটা খুবই যুক্তিযুক্ত যে নগরে যদি আগুন লাগে তাহলে মসজিদ, মন্দির, গির্জা, উপাসনালয় কোনো কিছুই কিন্তু আগুন, কোনটা মসজিদ, মন্দির এটা চিনবে না আগুন। এই জন্য যে জিনিসগুলো সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি, সেটা আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করলে আমরা ভালো থাকতে পারবো এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে সেভাবেই শিখাই। তাদেরকে যদি আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে বেরিয়ে এসে তারা যদি সামষ্টিকতার মধ্যে উঠে যে যাতে সমাজের কাজে লেগে এই আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য যাতে করতে পারি।